ধরে নিচ্ছি আমাদের একটা চৌম্বক ক্ষেত্র আছে যেটা মনিটরের স্ক্রিনের উজ্জ্বল অংশ হতে বাইরে বেরিয়ে আসছে। এক্ষেত্রে শুধুমাত্র স্ক্রিনের সমান্তরালই নয়, এটা আসলে ত্রিমাত্রিক। তাই এটা যে শুধু স্ক্রিনের সামনেই বেরিয়ে আসছে তাই নয়, ম্যাগনেটিক ফিল্ডের দিক হলো ডান থেকে বামে। আমি ব্যাপারটা আঁকি। এবার আমি চৌম্বক ক্ষেত্র ভেক্টরের চিহ্নগুলো বেশি আঁকবো না, কারণ এতে শুধুমাত্র লেখার জায়গা অনেক কমে যায়। এটা হলো চৌম্বক ক্ষেত্র ভেক্টর। নিচে এখানেও চৌম্বক ক্ষেত্র আছে। সম্ভব হলে আমি মনিটরের উপর এবং নিচেও এটা আঁকতাম। এগুলো ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। এবার চৌম্বক ক্ষেত্রের ভেতরে একটা ইলেকট্রিক সার্কিট আছে। আমি এখনই পুরো সার্কিটটা আঁকছি না, আমি সেটা পরে আঁকবো। এখন ধরে নিচ্ছি ইলেকট্রিক সার্কিটের একটা অংশ হলো একটা লুপ, আর লুপটা দেখতে এরকম। আমি খুব যত্নের সাথে আঁকার চেষ্টা করছি। আমার মনে হয় যত্নের সাথে আঁকলে সেটা আমাদের অনেক কাজে লাগবে। ভালোভাবে না আঁকলে আমাদের বুঝতে সমস্যা হতে পারে। আপনি কল্পনা করে নিতে পারেন যে এটা একটা পেপার ক্লিপ যেটাকে এরকম আকৃতি দেওয়া আছে। আমার মনে হয় এতেই আমাদের কাজ চলবে। এই পেপার ক্লিপের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে। বাম পাশের প্রান্তটা পজিটিভ আর ডান পাশেরটা নেগেটিভ, তাহলে কারেন্ট এরকমভাবে যাচ্ছে। কারেন্ট লুপের মধ্য দিয়ে এভাবে যাচ্ছে। কারেন্ট এই প্রান্ত থেকে বের হয়ে আসছে আর এই প্রান্ত দিয়ে লুপে ঢুকছে। এই লুপটা যেটা পেপার ক্লিপের হতে পারে বা অন্য কিছু, ধরে নিচ্ছি যে সেটা ঘুরতে পারে। এই বিষয়টা গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কি ঘটবে? চৌম্বক ক্ষেত্রটা ডান দিক থেকে লুপটার দিকে আসছে, আর কারেন্ট এখানে নিচের দিকে আর এখানে উপরের দিকে উঠছে। এখন এই লুপটার উপর চৌম্বক ক্ষেত্রের প্রযুক্ত নেট বল কত হবে, এটা তাহলে বের করা যাক। কারেন্ট প্রবাহের পথে বিভিন্ন বিন্দুতে এই বলের মান বিভিন্ন হবে। এক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি চিন্তা করছি দিক নিয়ে, মান নিয়ে খুব একটা চিন্তা করছি না। আমরা জানি যে চৌম্বক ক্ষেত্রের প্রযুক্ত বল সমান হলো কারেন্ট গুণ দৈর্ঘ্য ভেক্টর ক্রস চৌম্বক ক্ষেত্র, তাই না? এখন তারের এই বাম দিকের অংশটার উপর চৌম্বক ক্ষেত্র কত বল প্রয়োগ করবে? আমরা এই অংশটার নাম দিচ্ছি এল। ঠিক আছে, কারেন্টের দিক এবং এল এর দিক একই। কারেন্ট একটা স্কেলার রাশি, এল এর দিক হলো নিচের দিকে আর চৌম্বক ক্ষেত্রের দিক হলো বাম দিকে। এই দুটোর ক্রস প্রোডাক্ট নিতে হবে। ক্রস প্রোডাক্টের জন্য আমার ডান হাতের তর্জনী কারেন্টের দিকে, বা শুদ্ধভাবে বলতে গেলে এল এর দিক বরাবর রাখতে হবে, কারণ এটা হলো ক্রস গুণের প্রথম অংশটা, এটার দিকে তর্জনী থাকবে। তাহলে আমার তর্জনী নিচের দিকে নির্দেশ করবে। কারেন্টের দিকও অবশ্য এটাই। আপনাকে কিন্তু অবশ্যই ডান হাত ব্যবহার করতে হবে, বাম হাত ব্যবহার করলে উল্টো উত্তর পাবেন। আমার মধ্যমা আঙুল চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। আমি আমার হাতের দিক দেখছি। আমার মধ্যমা চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করলে এভাবে থাকবে। হাতের দিকে আরেকবার দেখে নিই। বাকি আঙুল দুটো তাদের স্বাভাবিক অবস্থায় থাকবে। এটা আমার তৃতীয় আঙুল আর এটা আমার কেনো আঙুল। তাহলে আমার বুড়ো আঙুল কোন দিকে থাকবে? বুড়ো আঙুলটা কিভাবে থাকে দেখা যায়। আমার ডান হাত এরকমভাবে থাকবে। আমি নিচের দিকে নির্দেশ করছি। আমার হাতের তালু শরীরের দিকে আছে। তাহলে আমার বুড়ো আঙুল কোন দিকে? এটা এঁকে দেখানো কঠিন। এখানে এটা আমার মধ্যমা। তাহলে আমার মধ্যমা নিচের দিকে নির্দেশ করবে। আশা করি আপনি বুঝতে পারছেন। আপনি নিজেও এটা করার চেষ্টা করতে পারেন। যেহেতু আমার বুড়ো আঙুল নিচের দিকে নির্দেশ করছে, তাই চৌম্বক ক্ষেত্র তারের এই অংশের উপর যে বল প্রয়োগ করবে তা হবে নিচের দিকে। আমি এটা আঁকছি। আমি এটা হালকা বাদামি রং দিয়ে আঁকি। তারের এই অংশের উপর বল ভেক্টরের দিক হবে নিচের দিকে। এবার এই অংশটায় কি ঘটবে একটু চিন্তা করা যাক। তারের এই অংশে এল ভেক্টর হলো এটা, এল ভেক্টর। এটা চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল, কিন্তু দিক হলো বিপরীত। ক্রস গুণের সময় দুটো ভেক্টর পরস্পর লম্বভাবে থাকলে তাদের মান গুণ করা হয়, কিন্তু এক্ষেত্রে এটা যদি এল ভেক্টর হয় তবে চৌম্বক ক্ষেত্রের লম্ব দিকে এর কোনো উপাংশ নাই। তাহলে চৌম্বক ক্ষেত্র আর কারেন্ট এখানে একই তলে আছে, তারা পরস্পর সমান্তরাল। 90 ডিগ্রি কোণে এদের কোনো উপাংশ নেই। তাহলে এই অংশে ক্রস গুণ করলে আপনি দেখবেন যে তারের এই অংশের উপর নেট বল 0। তারের এই অংশে এবং এই অংশের অবস্থাও একই হবে, তারা লম্বভাবে নেই।
এমনকি তাদের কোনো উপাংশ লম্বভাবে নেই। আমরা এখন যা জানি তা হলো চৌম্বক ক্ষেত্রটা এই সার্কিটের এই অংশের উপর নিচের দিকে বল প্রয়োগ করছে। এই পাশে কি হবে? এই পাশে কি হবে? এখানেও ক্রস গুণ করতে হবে। এইটা যদি এল হয়, এল ক্রস বি, এল এর দিকে তর্জনী রাখতে হবে। তাহলে তর্জনী এভাবে থাকবে, মধ্যমা চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। তাহলে মধ্যমা এভাবে থাকবে, বাকি আঙ্গুল দুটো এভাবে থাকছে। বুড়ো আঙ্গুল তাহলে কিভাবে আছে? এটা কিন্তু ডান হাত, তাহলে বুড়ো আঙ্গুল সোজা উপরের দিক নির্দেশ করবে। এটা বুড়ো আঙ্গুলের গোড়া, ভালোভাবে বুড়ো আঙ্গুল আঁকা হলো না, কিন্তু আপনার বুড়ো আঙ্গুল কাগজের বাইরের দিক নির্দেশ করছে, ঠিক আছে? তর্জনী কারেন্টের দিক নির্দেশ করছে বা তারের দৈর্ঘ্যের দিক নির্দেশ করছে, মধ্যমা নির্দেশ করছে চৌম্বক ক্ষেত্র, আর বুড়ো আঙ্গুল কাগজের বাইরের দিক নির্দেশ করছে। আপনারা এটা করলে দেখতে পাবেন তারের এই অংশের উপর চৌম্বক ক্ষেত্রের বল হবে উপরের দিকে। আমি অন্য একটা রং ব্যবহার করি যাতে এটা ভালোভাবে বোঝা যায়। আমরা যদি ধরে নিই যে সার্কিটটা ঘুরতে পারে, তবে কি ঘটবে? বাম পাশে বল কাজ করছে নিচের দিকে, আর ডান পাশে বল কাজ করছে উপরের দিকে। তাহলে চৌম্বক ক্ষেত্র আসলে তারটার উপর একটা টর্ক প্রয়োগ করছে, তাই না? আমরা ঘূর্ণন অক্ষ ধরে নিচ্ছি এই ডটেড লাইনটাকে, এটা ঘূর্ণন অক্ষ। তাহলে পুরা কয়েলটাই এই রেখাটা চারপাশে ঘুরবে। তাহলে এই রেখাটা সব জায়গায় নিচের দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে। এই বলটা কিন্তু এই মোমেন্ট আর্মের সাথে লম্বভাবে আছে। আমরা টর্কে এই বিষয়টা শিখেছিলাম। এই বলটাকে এই দূরত্ব দিয়ে গুণ করলে আমরা এপাশে তারের উপর প্রযুক্ত টর্ক পাবো। একইভাবে এপাশেও টর্কটা একই দিকে কাজ করবে, কারণ এপাশে তারের উপর উপরের দিকে বল প্রযুক্ত হচ্ছে। এরা পরস্পর নিষ্ক্রিয় হয়ে যাবে না, বরং এ দুটো পরস্পর যুক্ত হবে। আর এই পুরো কয়েলটা ঘুরতে শুরু করবে এই দিকে, কারণ এখানে এটা ভিডিও স্ক্রিন হতে বাইরে বেরিয়ে আসছে, আর এখানে তো ভিডিও স্ক্রিনের ভেতরে ঢুকে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? আমি সময়ের মধ্যেই ভিডিওটা শেষ করার চেষ্টা করছি। তাহলে এটা ঘুরতে শুরু করবে, বাম পাশে এটা কাগজের ভেতরে ঢুকে যাচ্ছে, আর ডান পাশে কাগজের তলের বাইরে বেরিয়ে আসছে। আমি পরিপ্রেক্ষিতে আঁকার চেষ্টা করব, এজন্য বড় করে আঁকছি। এটা দেখতে অনেকটা এরকম হতে পারে, মনে হয় সার্কিটটাকে আমরা এরকম দেখব। আমি ঘূর্ণন অক্ষটা আবার আঁকছি। এটা হলো সেই ঘূর্ণন অক্ষ। আমি যেভাবে এটা এঁকেছি তাতে ঘূর্ণন অক্ষটা এখনও ভিডিও মনিটরের তলে আছে। তারের ডান দিকের অংশটা আপনি কল্পনা করতে পারেন যে আপনার মনিটরের তল থেকে বেরিয়ে আসছে। 3D চশমা পড়লে হয়তো এটা বোঝা যেত। আর বাম দিকের অংশটা মনিটরের তলের ভেতরে ঢুকে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রেও কারেন্ট একই দিকে যাচ্ছে, বাম প্রান্ত নিচের দিকে আর ডান প্রান্ত উপরের দিকে। এখন সেই একই ডানহস্ত নিয়ম অ্যাপ্লাই করে আমরা বলতে পারি যে তারের এই পাশে চৌম্বক ক্ষেত্র নিচের দিকে একটা নেট বল প্রয়োগ করছে, কিন্তু টর্কের মান কমে যাচ্ছে, কারণ মোমেন্ট আর্ম দূরত্ব পরিবর্তিত হচ্ছে। আমি এটা আপেক্ষিকভাবে আঁকছি, এটা দেখতে অনেকটা এরকম হবে। এটা প্রথমে কমে তারপর তলের ভেতরের দিকে যাবে। তারটা যেহেতু এখনও তলের ভেতরে আছে, তাই টর্কের কিছু উপাংশ এখনও লম্বভাবে থাকবে। আমি আপনাদের বিভ্রান্ত করতে চাই না, কিন্তু আপনারা ধরে নিতে পারেন টর্ক কমে যাচ্ছে, যদিও নেট চৌম্বক বল একই থাকছে, কিন্তু মোমেন্ট আর্মের সাথে লম্বভাবে যে বলের উপাংশ থাকে সেটা কমে যাচ্ছে। তাহলে এখনও কিছু টর্ক থাকবে, যেটার কারণে তারটা ঘুরে এপাশে তলের ভেতরের দিকে যাবে। দুঃখিত, আমি এখানে একটা ভুল এঁকে ফেলেছি। ডান দিকে তারটা উপরের দিকে আসছে আর বাম দিকে নিচে যাচ্ছে। এর ঘূর্ণনের দিকটা হবে এরকম, ডান দিকে উপরে উঠছে, বাম দিকে নিচে যাচ্ছে। এক্ষেত্রে এখানেও কিন্তু একই ঘটনা ঘটবে। বলটা এখানে তারটাকে সোজা মনিটরের তল থেকে বাইরের দিকে ঠেলছে, কিন্তু এটা মোমেন্ট আর্মের সাথে সম্পূর্ণভাবে লম্ব হবে না। যে উপাংশটা লম্ব হবে সেটা ঘূর্ণনের জন্য টর্ক তৈরি করবে, কিন্তু এটা হবে কম। টর্ক অল্প হলেও এই তারটা ঘুরতে থাকবে এবং একসময় তারের ডানের আর বামের অংশ সামনে পেছনে এভাবে থাকবে। তখন আপনি এটাকে একটা সরলরেখার মতো দেখবেন। আপনি কল্পনা করতে পারেন যে ডানের অংশটা উপরে আর বামের অংশটা নিচে থাকবে। এই অবস্থায় কি ঘটবে?
উপরের অংশের তারের চৌম্বক বল মনিটরের তল থেকে বাইরে বেরিয়ে আসছে, কিন্তু কোনো টর্ক উৎপন্ন করছে না, কারণ এটা এখন আর মোমেন্ট আর্মের উপর লম্বভাবে নেই। আর নিচের অংশে আপনি যদি দৃশ্যটা কল্পনা করেন, বল সেখানে সরাসরি নিচের দিকে কাজ করছে, এটাও কোনো কাজে আসছে না। এ অবস্থায় কৌণিক ভরবেগের কারণে তারটা এখনও ঘুরতে থাকবে। এটা যদি এখনও ঘুরতে থাকে তবে কি ঘটনা ঘটবে? এখানে আমি আপনাদেরকে একটু ধাঁধার মধ্যে রাখছি। আসলে আমি ইউটিউবের বেঁধে দেওয়ার সময় পার করে ফেলতে চাই না। আমি পরের ভিডিওতে এই ধাঁধার উত্তর দেব।